শুরু হলো সব খবর নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি নাবিলা সোহার। কক্সবাজারে ভারী বর্ষণে আলাদা পাহাড় ধসের ঘটনায় ৬ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে মা ও ২ শিশু সন্তান রয়েছে। জেলার অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, ডুবে রয়েছে প্রধান সড়কগুলো। এতে ভোগান্তিতে পড়েন পর্যটকরা। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমের রেকর্ড ৫০১ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ গোটা এলাকা। পাহাড় ধসে মৃত্যুর কোলে ঢলে পড়েন আখিমণি এবং তার ২ মেয়ে লতিফা ও নাইমা। কক্সবাজার সদরের দক্ষিণ ডিক্কুল এলাকার বাসিন্দা মিজানুর পাহাড়ের ঢালে ছোট্ট একটি ঘরে ২ মেয়ে আর স্ত্রী আখিকে নিয়ে বসবাস করতেন তিনি। পাহাড় ধসে পরিবারের সকলকে হারিয়ে দিশেহারা মিজানুর। প্রতিবেশীরা জানায় রাতে ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসের মধ্যে বিকট শব্দ শুনতে পান তারা। ঘটনাস্থলে গিয়ে দেখেন মিজানুর রহমানের বাড়ির উপর পাহাড়ের একাংশ ধসে পড়েছে। ভাগ্যক্রমে মিজানুর প্রাণে বেঁচে গেলেও মাটি চাপে ঘটনাস্থলেই মারা যায় তার স্ত্রী সন্তানরা। মিজানের ওয়াইফ এবং ওর 2টা বাচ্চা নিয়ে ওরা মাটির নিচে চাপা পড়েছিল। মিজান একটু ডান পাশে করেছিল, সেজন্য ওর অর্ধেক শরীর মাটির নিচে ছিল, তাই ওনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। মেরে ফেললে গাছ যাইবে মেরে নকরিব আবাসনের পরে যায় দূরে রুড়ি সাইড দিয়ে সেটি তেরাটা পার করতে আজ যাও বলছে এখন চাইলাম যে আর ভাই মিজান এবার আর মত ভাই ইটারা আর ঠানিয়ে উদ্ধার করছি বাকি 3 পাহাড়ের ভিতর তাগি। সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এদিকে উখিয়ার হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও পাহাড় ধসে মৃত্যু হয়েছে 3 জনের। আমরা উপজেলা প্রশাসন সদরের পক্ষ থেকে আর্থিক অনুদান দিব, সরকারি অনুদান যেটা তাদেরকে করব। আর আমরা সার্বিকভাবে যত সহযোগিতা করা দরকার তাদেরকে সব সহযোগিতা করব। রাতভর ভারী বৃষ্টিতে জেলার কয়েক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে ডুবে যায় রাস্তাঘাট, হোটেল মোটেলে ঢুকেছে বৃষ্টির পানি। এতে দুর্ভোগে পড়েন পর্যটকরা। চলাচলের পাশাপাশি হোটেল থেকে বের হতেও ভোগান্তি পোহাতে হয় অনেককে। গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর, যা এই মৌসুমে সর্বোচ্চ। রাহিম সরোয়ার, যমুনা নিউজ। চট্টগ্রামে কয়েক ঘন্টার ভারী বৃষ্টিপাতে নগরীর নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও দুপুর 12টা থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত। এতে নগরীর বেশ কিছু এলাকায় জলজট দেখা দেয়, বাড়ে জনদুর্ভোগ। রাতে বৃষ্টিপাত আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা আগামীকাল সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রয়েছে পাহাড় ধসের শঙ্কাও। মসজিদে নামাজ পড়ার টাইমে হঠাৎ বৃষ্টির কারণে অনেক মুসল্লিরা কষ্ট, মানে নামাজ পড়তে ভিজি নামাজ পড়তে হইতেছে। আগাবাদ সবসময় ঢুকে যাবে। দেখি দাদি 10 বছর হয়েছে আমি চাকরি করি, দেখা যাচ্ছে সব ঢুকে যায়। বৃষ্টিতে আমাদের ব্যবসা বাণিজ্য নয়, তাছাড়া আবার পানি উঠলে মনে করেন ব্যবসা তো হয় না, প্লাস দোকান ডুবে যায়, এগুলো আর কি আর দোকান খাইতে নানান ধরনের ক্ষয়ক্ষতি। কুষ্টিয়ায় বেড়েছে পদ্মা নদীর ভাঙনের তীব্রতা। হুমকিতে মিরপুর ও ভেড়ামারার 4টি ইউনিয়নের ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। সকাল থেকে বহলবাড়িয়া সহ কয়েকটি পয়েন্টে অবস্থান নেন তারা। ভুক্তভোগীরা জানান, প্রতি বছরই ভাঙনের কারণে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। এবার পদ্মার প্রবাহ মহাসড়কের কাছাকাছি, ঝুঁকিতে জাতীয় গ্রিডের প্রধান বিদ্যুৎ সংযোগ লাইনও। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। বর্ষা মৌসুম শেষ, অথচ বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শুধু সেপ্টেম্বর মাসের 12 দিনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 20 জন। বিশেষজ্ঞরা বলছেন, যদি তাপমাত্রা ও আর্দ্রতা বাড়তে থাকে তাহলে এডিস মশার বিস্তার ঠেকানো কঠিন হবে, কারণ থেমে থেমে হওয়া বৃষ্টি বাড়ায় মশার প্রজনন। আশঙ্কা, সেপ্টেম্বর অক্টোবরে ভয়াবহ আকার ধারণ করতে পারে ডেঙ্গু। মাদারীপুরের বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র সাজিদ আব্দুল্লাহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাউদ্দি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। প্রচণ্ড জ্বরের সাথে বমি, মাথা ব্যথা। জ্বর শুরু হওয়ার থেকে মাথা ব্যথা, মাথা ঘুরান, তারপরের দিন থেকে বমি হইতো, এখন বমিটা নাই,
এবং মাথা ঘুরা একটু মোটামুটি এখন একটু সুস্থ মনে হইতেছে। বাচ্চার কন্ডিশন অনেক খারাপ ছিল, বাট এ কারণে আমরা পরশুদিন 1:30টার সময় নিয়ে আসছি হসপিটালে। ওর কন্ডিশন খুবই খারাপ ছিল। তো আগে অনেক প্রচুর পরিমাণে মাথা ব্যথা ওর পেটে ব্যথা, জ্বর 102-এর উপরে ছিল। এখন জ্বরটা কম, বাট প্লেটলেটটা কমে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য জেলাতেও আশঙ্কাজনক হারে বেড়েছে ডেঙ্গু। সরকারি বেসরকারি সব হাসপাতালে প্রচুর রোগী। প্রচণ্ড জ্বর নিয়ে হসপিটালে যাই, ডেঙ্গু টেস্ট করে পজিটিভ আসে। ডাক্তার বলছে যে খাওয়া তো কিছু যাবে না ওই রকম, আপনি শুধু তরল জাতীয় যেগুলো খাবার আছে এগুলো খেতে হবে। শরীর, মাথা, ব্রেন সমস্ত অ্যাটাক হয়ে গেছিল, কোনো কিছু খাদ্য খানা ভিতরে ঢুকতেছিল না। পরীক্ষাটা নিতেছে আর ওর প্লাটিংটা দেখতেছে কি অবস্থা আছে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু হলে আতঙ্কিত হবার কিছু নেই। প্যারাসিটামল জাতীয় ঔষধ এবং প্রচুর পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ তাদের। পর্যাপ্ত খাবার দাবার খাবে, কোনো আতঙ্কিত হবে না। জ্বর বেশি হলে গামছা ভিজাই নিয়ে আমরাকে যেটাকে বলে টেপি ডিসপেন্সিং গা মুছে নিয়ে জ্বরের মাত্রা কমায় রাখতে হবে। কীটতত্ত্ববিদরা বলছেন এডিস মশা নিয়ন্ত্রণে শুধু ওষুধ ছেটানো নয়, বরং নিতে হবে সম্মিলিত ও বিজ্ঞানসম্মত পদক্ষেপ। মশার বংশবিস্তার রোধে শুধু বর্ষা মৌসুম নয়, বছর জুড়েই গ্রহণ করতে হবে পদক্ষেপগুলো। 700 জন মারা গিয়ে আমাদের একটা নতুন সরকার যদি দিতে পারে, তাহলে আমার 1700 জন লোক মারা গেল ডেঙ্গুতে, তারা কেন একটা বড় ধরনের চেঞ্জ আনতে পারে না ইন টার্মস অফ ডেঙ্গু কন্ট্রোল? এটা আসা উচিত। আমি মনে করি যে এই ব্যাপারেও আসলে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আসছেন ওনাদের সক্রিয়ভাবে বিবেচনা করা উচিত পুরো ইস্যুগুলা। কীটতত্ত্ববিদদের আশঙ্কা অক্টোবরে এডিস মশার প্রজনন আরও বাড়বে, তাতে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপের দিকে গড়াতে পারে। সৌরভী সায়েদা, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় পুলিশ ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারী লিটন আকন্দকে 2 সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব 3। 5 আগস্ট 2024 দুপুর থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয় উল্লাসে সারা দেশ, কিন্তু সেই সময়ই ঢাকার অদূরে আশুলিয়ায় ঘটে যায় নৃশংস ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে দেখা যায় ভ্যানে মরদেহের কয়েক স্তূপের উপর গুলিবিদ্ধ আরও একজনের মরদেহ ধানের বস্তার মতো ছুঁড়ে ফেলা হচ্ছে। ভিডিওটি নিয়ে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সাইটের পাশাপাশি অনুসন্ধান চালায় যমুনা টেলিভিশন। বেরিয়ে আসে ঘটনায় জড়িতদের পরিচয়। দেখা যায় মরদেহ ব্যানার দিয়ে ঢেকে দেওয়ার সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তৎকালীন ডিবি পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। ঘটনার পরই গা ঢাকা দেন অভিযুক্ত পুলিশের এই কর্মকর্তা। গোয়েন্দা নজরদারির পর ভোরে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করা হয় তাকে। আপনার ওই এলাকায় আত্মগোপনে ছিলেন, তো আমরা তাকে বিভিন্ন ছায়াতন্ত্র এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার নিজ বাসার এলাকা থেকে একটি বাসার এলাকা থেকে তাকে আমরা ধরতে সমর্থ হই। র্যাব জানায় 5 আগস্টের নৃশংস ঘটনায় আরাফাতে সম্পৃক্ততা পাওয়া গেছে। সাবেক ইন্সপেক্টর আরাফাত, যিনি ওই ক্রাইম সিনে ওই সময় উপস্থিত ছিলেন এবং তার সংযুক্ততা পাওয়া গিয়েছে এবং তাকে আমরা ধরতে সক্ষম হই। গতকাল রাতে র্যাবের একটি যৌথ দল আফতাবনগর এলাকা থেকে, ঢাকার আফতাবনগর এলাকা থেকে আজকে ভোরের দিকে তাকে আমরা ধরতে সক্ষম হই। এদিকে একই ঘটনায় বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই ঘটনায় শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে 2টি অভিযোগও দায়ের করা হয়। সেখানেও রয়েছে ইন্সপেক্টর আরাফাত হোসেনের নাম। এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছাত্রদের উপর রামদা নিয়ে আক্রমণের ঘটনায় জড়িত লিটন আকন্দ ও তার 2 সহযোগীকে যাত্রাবাড়ির গোপন আস্তানা থেকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে আক্রমণে ব্যবহৃত 4টি রামদা, গান পাউডার ও বিপুল পরিমাণ মাদক। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এদিকে আসলে পোড়ানো 6 মরদেহগুলোর মধ্যে 2টি অজ্ঞাত হিসেবে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তার মধ্যে একজন রংপুরের ওমর ফারুক দাবি করেছেন স্বজনরা মরদেহ নিতে চান নিজ এলাকায়। পুলিশ বলছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের ব্যবস্থা করা হবে।
গুলি খাইতে আর কোনদিন একজন মরে না, হয়তো জীবিত আসলো। আমার মনটা এলে কয় যে আমার বাবা জীবিত আসলো, যখন আগুন নাক দিয়েছে তখন কত যে কি করছে সে আমার বাবা জানে, আল্লাহ জানে, আমি জানতে। মিঠাপুকুরের শেফালি বেগম পোশাক শ্রমিক ফারুকের মা। তার দাবি, গত 5 আগস্ট আশুলিয়ায় যে 6টি মরদেহ পোড়ানো হয় তার মধ্যে আছেন ফারুকও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যানে মরদেহের স্তূপ করার খণ্ডচিত্র ভাইরাল হয়। 4 জনের পরিচয় শনাক্তের পর মরদেহ নিয়ে যান স্বজনরা। অজ্ঞাত হিসেবে 2টি মরদেহ আশুলিয়ার আমবাগান কবরস্থানে দাফন করা হয়। প্যাকেট করে 2টা মাটি দিয়ে আসি আমতলা, আর 4টা গার্জিয়ান করে দিয়ে দিছি। ওই 2টি মরদেহের একটি ফারুকের বলে দাবি করেছেন তার স্বজনরা। ঘটনার পর আশুলিয়া থানার পাশের এক ব্যবসায়ীর কাছে থাকা ছবি দেখে শনাক্তের দাবি পরিবারটির। চান মরদেহ এলাকায় নিয়ে দাফনের। আমার স্বামী 5 তারিখ থেকে নিখোঁজ, এ জায়গায় আসছি, দায়কে আনছে, এখন জোর করে মামলা করতে কয় কিছু হবে নাকি ভাই, মানে এমনি বুঝতেছে আর কি। বুঝতেই কয় আমরা স্বামীর ছবি দেখি, ছবি দেখাইছি, পরে যে পুরা ছবিটা আগে দিছে। যে বাসায় ভাড়া ছিল ওরাও অনেক ফ্যামিলির লোক, সবাই কাছে এটাই ফারুক। আওয়ামী লীগ কিছু নেতার ঘরে নামে এই মামলাটা তারা দিয়ে দিছে, পুলিশের নাম দেয় না, পুলিশের নাম দেয়। রংপুর জেলা পুলিশ বলছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব। এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের সাথে সমন্বয় করা হবে। আদালত নির্দেশনা দিয়ে এই লাশগুলো ডিএনএ টেস্ট করার জন্য নির্দেশনা দিতে পারেন। তো এটা নিশ্চিত যে এটা ডিএনএ টেস্ট করলেই এটা আইডেন্টিফাইড হয়ে যাবে যে ওমর ফারুকের লাশ এর মধ্যে আছে কিনা। মিঠাপুকুরের উদয়পুর গ্রামের চান মিয়ার পুত্র ওমর ফারুক স্ত্রীকে নিয়ে থাকতেন আশুলিয়ার গাজীরচট এলাকায়। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে শ্যালক ও দুলাভাই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন 15 জন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার গজরিয়া গ্রামে হয় এ ঘটনা। পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা দিন ইসলামের স্ত্রী 6 জনের নাম উল্লেখ করে যৌতুকের মামলা করেন। বিষয়টি গোপন থাকলেও পরে জানতে পেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। অবশেষে জনসম্মুখে কর জোরে মাফ চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরজি করে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চান তিনি। বলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য তিনি কলকাতার বাসিন্দাদের কাছে তো বটেই, দেশ জুড়ে সমর্থকদের কাছেও ক্ষমা প্রার্থী। সবাইকে চিকিৎসকদের প্রতি সমর্থন অব্যাহত রাখতে বলেন তিনি। আর চিকিৎসকদের অনুরোধ করেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজে ফিরে যেতে, তবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার তাদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু তারা রাজি হননি। পুরো বৈঠক লাইভ স্ট্রিমের দাবি জানিয়েছিলেন তারা। আমি দুঃখিত, ভারত ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইছি। যারা চিকিৎসকদের সমর্থন দিচ্ছেন তা অব্যাহত রাখার অনুরোধ করছি আপনাদের প্রতি। আমরা ভুক্তভোগীর জন্য বিচার চাই, সাধারণ মানুষের জন্য বিচার চাই। আমরা চাই সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চিকিৎসকদের কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দ্বিতীয়বার দেশ স্বাধীন হলেও ষড়যন্ত্র থামেনি। শ্রমিক অসন্তোষ সহ বিভিন্নভাবে আওয়ামী লীগের সদস্যদের দিয়ে ভারতে বসে শেখ হাসিনা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। শিগগিরই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করার দাবি তাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করতে জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে জিয়া প্রজন্ম দল। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আওয়ামী লীগের দোসররা, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের আন্দোলন একটা লক্ষ্যেই, সেটা হলো স্বৈরাচারের পতন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, যে জনগণের সমস্ত শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে যেগুলো সব ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা। এবং আজকে আপনারা জানেন ব্যাংকে টাকা পয়সা নাই, আজকে ঋণের দায়ে আমরা জর্জরিত। এখনো দেখেন আমাদের স্বৈরাচার রয়ে গেছে এবং সেই স্বৈরাচার ভারতে থেকে বিভিন্নভাবে পরিচালনা করছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন, বিএনপি ক্ষমতা না, মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আন্দোলনে অংশগ্রহণকারী সকল দলকে নিয়ে এই দেশকে গত 17 বছরে আওয়ামী লীগ যেভাবে ধ্বংস করে দিয়েছে, এই ধ্বংসের থেকে এই দেশকে উদ্ধারের করার জন্য ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কোনো বিকল্প নাই। তাই আমরা নির্বাচনের পরেও ঐক্যবদ্ধ সরকার আমরা গঠন করতে চাই, যাতে আমরা এই দেশটাকে গড়ে তুলতে পারি। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের নামে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে আরেক উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনার দোসর হারুন বিপ্লব সহ অনেকেই পালিয়ে আছে। এছাড়া হাজার হাজার কোটি টাকা পাচারকারী সালমান এফ রহমান জেলখানায় এসি রুমে বাসায় রান্না করা খাবার খাচ্ছে। এসব নিয়ে ক্ষোভ জানান তিনি। বিএনপি অফিসকে তছনছ করে দিয়েছে, যে বিপ্লব মেহেদীরা বাংলাদেশের বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে। জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা, বিনয়ের সাইড অনুযোগ করি তাদেরকে আইনের আওতায় আনার, মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী, এরাই ক্ষমতা লিপ্সু, এরাই শেখ হাসিনার ডাইন হাত। এ সময় খালেদা জিয়া ও তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতারা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের বিজয় ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এক কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় আনসারীকে বাংলাদেশের হিরো উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে, সেটি রুখতে হবে। বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা সরকারের অত্যাচার নির্যাতনে গত 15 বছরে অনেকেই দেশছাড়া হয়েছেন। স্বজনদের রেখে দীর্ঘদিন তারা থেকেছেন নির্বাসনে। তবে দেশপ্রেমিক জনতা দেশের বাইরে থেকেও গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে গেছেন, এমনটা বলেন মির্জা ফখরুল। গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যকে যদি আমরা অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। শনিবার 3 দিনের সফরে ঢাকা আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। সম্পর্ক জোরদারে গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। দলটির নেতৃত্বে থাকবেন মার্কিন অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর সহ আরও কয়েকজন। সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাদের সাথে বৈঠক করবে প্রতিনিধি দল। আলোচনায় গুরুত্ব পাবে ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার। তাছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন। তবে ডোনাল্ড লু ঢাকা আসছেন দিল্লি হয়ে। সেখানে ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা বিষয়ক ইন্টারন্যাশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি। এ বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ। যাদের টাকায় চলেন সেই জনগণকে গুলি চালিয়ে হত্যা করেছে পুলিশ, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। সকালে রাজশাহীতে শ্রমিক সমাবেশে কথা বলেন তিনি। মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ তাদের শাসনামলে দলীয় লোকদের বিভিন্ন প্রতিষ্ঠানে বসিয়েছে, সেখানে এখন নিরপেক্ষদের বসাতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচন করতে হবে, এ মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। জনগণের টাকায় প্রতিপালিত পুলিশ গুলি করে আমাদেরকে জনতাকে হত্যা করেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন ক্ষমা পাওয়া আরও 26 বাংলাদেশি। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। 4 দফায় আমিরাত থেকে 40 জন দেশে ফিরলেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় শাস্তি পান 57 বাংলাদেশি।
7 সেপ্টেম্বর প্রথম দফায় দেশে ফেরেন 14 জন, পরের 3 দিন আসেন অন্যান্যরা। চলতি মাসের শুরুতেই প্রধান উপদেষ্টার অনুরোধে দণ্ডিত প্রবাসীদের ক্ষমা করেন সেদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। গত 20 জুলাই প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন। নিয়ম লঙ্ঘন করায় গ্রেফতার হন অনেকে। বিচারের পর যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড দেয়া হয়। আমরা আজ নিঃস্ব হয়ে শূন্য হতে দেশে ফিরে এসেছি। সরকারকে ধন্যবাদ জানাই, ডক্টর ইউনূস স্যারকে। তার মাধ্যমে আমরা দেশে আসছি এবং মায়ের কোলে আমরা ফিরে আসছি। আমাদের দিকে সুনির্দিষ্ট দিকে তাকায় আমাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে আমরা জরুরি পরিবহন এবং তাৎক্ষণিক খাবার সহায়তাগুলো দিয়ে যাচ্ছি। দেশ প্রকল্পের মাধ্যমে যারা প্রত্যাগত আছে তাদেরকে রিইন্টিগ্রেশনের ব্যবস্থা করা হচ্ছে এবং এখন যারা ফেরত আসছেন তাদের জন্য স্পেশালি অগ্রাধিকার ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে বের হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস। মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা থেকে বিশেষ এই শোভাযাত্রা বের হয়। রং বেরঙের ব্যানার পোস্টার নিয়ে জুলুসে যোগ দেন হাজার হাজার মুসলিম। প্রিয় নবীর জন্মদিন ও ওফাত দিবস সামনে রেখে ছিল এই আয়োজন। প্রতি বছরের মতো এবারও মিলাদুন্নবীর দুদিন আগে এই জুলুসের আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। সকাল থেকেই হাজারো মানুষের সমাগম ঘটে মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সামনে। এখান থেকেই আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহের নেতৃত্বে শুরু হয় জশ্নে জুলুস। গায়ে সুগন্ধি আতর মেখে কেউ পায়ে হেঁটে, আবার কেউ বাহারি যানবাহনে চড়ে ব্যানার পোস্টার হাতে যোগ দেন জশ্নে জুলুসের শোভাযাত্রায়। প্রদক্ষিণ করেন রাজধানীর বেশ কয়েকটি সড়ক। বিরামহীন পথ চলায় যেন ক্লান্তি নেই কারো। এই নবী যদি না হইতে দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করতেন না, যার কারণে এই খুশিতে আমরা আনন্দিত এবং ঈদে মিলাদুন্নবী বানাই। ঈদের থেকে বড় ঈদ ঈদে মিলাদুন্নবীর জুলুস। আজকে নবীর জন্মদিন, নবী না আসলে এই কিছু হইতো না, আমরা কিছুই পাইতাম না। যেই নবীর মাধ্যমে যে ধর্ম পেয়েছি, রোজা পেয়েছি, সবকিছু পেয়েছি, তো সেই নবীর আগমনকে অবশ্যই আমরা খুশি। মহানবীর আগমনের এই দিনকে ঘিরে ঐক্যবদ্ধ হবে পুরো মুসলিম বিশ্ব, ছড়িয়ে পড়বে শান্তির বার্তা, এমন প্রত্যাশা শোভাযাত্রায় অংশ নেয়া মুসল্লিদের। আমাদের নির্দেশনা অনুসারে একটি মানবিক রাষ্ট্র চাই, যেখানে আমরা সবাই মিলে মিশে সমৃদ্ধির পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এটা কিন্তু নবীর জন্মদিন যে কেন্দ্র করে যে আজকে হচ্ছে, আসলে এটাকে শান্তির বার্তা। আমরা চাচ্ছি দেশের শান্তি, এই অনুভবকে আমার নবীর আদর্শই সবাই শান্তি এক হয়ে আমাদের কাজ করি। 1974 সাল থেকে ঈদে মিলাদুন্নবীর দুদিন আগে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে প্রতি বছর পালিত হয়ে আসছে এই জশ্নে জুলুসে। এই ট্রাস্টের আয়োজনেই সোমবার জশ্নে জুলুসে হবে চট্টগ্রামে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে পৃথিবীর বুকে ধরাধামে তাশরিফ এনেছিলেন, এই দিনে 12 রবিউল আউয়াল আমরা তাকে স্বাগত জানিয়ে তার আগমনকে সুসংবাদে আমরা খুশি হয়ে এই অনুষ্ঠানগুলো করে থাকি। শোভাযাত্রাটি মোহাম্মদপুরের শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ গেট, মোহাম্মদপুরের বাস স্ট্যান্ড হয়ে আবারও কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সামনে এসে শেষ হয়। জুমার নামাজের পর অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সড়ক পরিবহন আইন সংস্কার এবং পরিবহন পরিচালনার প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দূর করে মালিক শ্রমিকদের সাথে যাত্রীদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এ সময় এ খাতে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন তারা। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। বেসরকারি একটি সংস্থার তথ্য মতে গত 1 মাসে সড়কে দুর্ঘটনা ঘটেছে 4 শতাধিক, নিহত হয়েছেন প্রায় 350। সড়ক পরিবহন আইন করা হলেও সবখানে উপেক্ষিত যাত্রী নিরাপত্তা। শুক্রবার প্রেস ক্লাবে বিগত সরকারের প্রণীত সড়ক আইনে যাত্রী স্বার্থ উপেক্ষিত শীর্ষক আলোচনা সভার আয়োজন করে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব বলেন, 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের পরে সড়ক আইন করা হলেও জনবান্ধব গণপরিবহন করতে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। পরিবহন পরিচালনার সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের পাশাপাশি
যাত্রী কল্যাণ সমিতির মতামত এবং অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। শৃঙ্খলা ফেরাতে সড়ক সংস্কার কমিশনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অনেকে। সড়ক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উদ্যোগ না নেয়ারও সমালোচনা করেন তারা। বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এ খাতে। মেগা প্রকল্পের নামে লুটপাট করতে যাত্রীদের পকেট কাটা হয়েছে। এগুলো তো কাগজ কলমে তো এগুলো ফিট আছে, কিন্তু ফিজিক্যালি তো একটা গাড়িও ফিট না। এর সাথে আমদানির বিষয় আছে, যিনি আমদানি করেন গাড়ি তার বিষয় আছে। গাড়ি ফিটনেস ঠিক নাই, টাকা দিয়েই লাইসেন্স পাওয়া যায়, সড়কের কোনো ঠিক নাই। তো প্রতি মুহূর্তে তো হত্যার আয়োজন হচ্ছে। এটা ব্যবস্থাপনার সংকট। এই ব্যবস্থাপনাকে ঠিক করে মানুষের হত্যার আয়োজনটা অনেকখানি সড়কে কমানো সম্ভব। আমাদের সড়ক পরিবহনের উপদেষ্টাকে আপনারা সবাই কি জানেন? আমাদের এখানে অনেকেই জানেন। কেন জানি না? জানি না এই কারণে যে আমরা অ্যাক্টিভিটিটা দেখছি না। দুর্বলতার জন্য, ব্যর্থতার জন্য এই সুযোগটা যাতে হাতছাড়া না হয়ে যায়। সড়ক ও পরিবহন খাতের চাঁদাবাজির যেন হাত বদল না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আপনাকে দেখাতে হবে যে আপনি এই পরিবর্তনগুলো চান। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরের রামগতিতে ন্যাশনাল আইডিয়াল কলেজ অ্যালামনাইয়ের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনভর চরবাদম ইউনিয়ন আশ্রয় কেন্দ্রে চলে কার্যক্রম। বন্যা কবলিত ৫ শতাধিক মানুষকে দেয়া হয় চিকিৎসা সেবা, সেই সাথে বিনামূল্যে বিতরণ করা হয় ওষুধ। এতে স্বস্তি প্রকাশ করেন সেবাগ্রহীতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফারহান তানভীর, সভাপতি শফিকুর জামান, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সহ আরও অনেকে। বক্তারা বলেন, দুর্গতদের জন্য অব্যাহত থাকবে মানবিক এই কার্যক্রম। দেশব্যাপী হিন্দুদের ওপর নির্যাতন, ঘরবাড়ি, মন্দিরে আক্রমণ ও হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছে সম্মিলিত সনাতনী সমাজ। দুপুরে জামাল খান প্রেস ক্লাবের সামনে দলে দলে যোগ দিয়ে মিছিল করতে থাকে হিন্দু ধর্মাবলম্বীরা। এ সময় ভিন্ন ধর্মের মানুষদের ওপর নির্যাতনের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, সুরক্ষা আইন প্রণয়ন মন্ত্রণালয় গঠন সহ ৮ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়, নতুবা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বিশাল অঙ্কের অর্থ পুরস্কার নয়, বরং বিনয় ও চিন্তার জাদুতে ক্রিকেটারদের রীতিমতো বিমোহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা টাইগার দলকে সংবর্ধনা দিলেন ভিন্নভাবে। ক্রিকেটারদের অবাক করে নিজেই মেলালেন হাত, শুনলেন তাদের কথা, বিনিময় করলেন নিজের অভিজ্ঞতাও। স্বল্প সময়ের আয়োজনে বড় চমক দিলেন এই নোবেল জয়ী। সম্মান হলো আয়নার মতো, অন্যকে যতটা দেয়া যায় তার থেকে বেশি ফেরত আসে নিজের কাছে। বিষয়টি হয়তো নতুন করে উপলব্ধি করলেন জাতীয় দলের ক্রিকেটাররা। শেখার যে কোনো শেষ নেই তা আরও একবার শিখলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। সরকার প্রধানের পরিচয় ছাপিয়ে তিনি একজন নোবেল বিজয়ীও, স্পোর্টসের সঙ্গেও যার গভীর সখ্য। ডক্টর ইউনূসের সঙ্গে মেসি পিকেদের তোলা ছবিতে ইমেজ বাড়ানোর সুযোগ হাতছাড়া করেনি বার্সেলোনার মতো জনপ্রিয় ক্লাবও। কিংবা প্যারিস অলিম্পিকে থিম সাজানোর যে পরিকল্পনা, সেটিও তো নেওয়া হয়েছে ডক্টর ইউনূসের 3-0 তত্ত্ব থেকে। তাই তিনি ছিলেন প্যারিস অলিম্পিকের মধ্যমণি। বিশ্বসেরা অ্যাথলেটরা এতদিন বাংলাদেশে এই নোবেল জয়ীর সান্নিধ্য পেলেও সেই সুযোগ অধরা ছিল দেশের অ্যাথলেটদের জন্য। বদলে যাওয়া বাংলাদেশে সেই অপেক্ষারও শেষ হলো। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা টাইগারদের সামনে ডক্টর ইউনূস হাজির হলেন নতুন পরিচয়ে সরকার প্রধানের ভূমিকায়। আর প্রথম সাক্ষাতেই রীতিমতো ওভার বাউন্ডারি হাঁকালেন। পাকিস্তানে টেস্ট সিরিজ জিতে শান্ত মুশফিকরা যতটা না চমক দিয়েছেন, তার চেয়ে বেশি চমক নিজের ঝুলিতেই রেখেছিলেন ডক্টর ইউনূস, যা দেখা যায় ছবিতেই। প্রত্যেকটা প্লেয়ার খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড এখানে আসার পরে, খুবই খুশি। এবং আমি আশা করি যে এই সময়টা আমাদেরকে ভবিষ্যতে আরো অনুপ্রাণিত করবে, আমাদেরকে ভালো খেলার জন্য আরো অনেক উৎসাহ যোগাবে। ক্রিকেটারদের এই সংবর্ধনা অনুষ্ঠানে মিলেছে এক নতুন বাংলাদেশের ধারণা। এমন দৃশ্য দেখে দুই তরুণ উপদেষ্টা আসিফ নাহিদও জেনে নিলেন নিজেদের করণীয়। এমন বিস্ফোরণ সৃষ্টি হলো যে মানুষের মনে আনন্দের পড়া হয়ে গেছে। এইটাকে কিভাবে মানুষের সার্বিক চিন্তা ভেতর নিয়ে আসা যায় এবং সেটাকে ব্যবহার করা যায়, এই যে শক্তি সৃষ্টি করলাম, ওইটা আনন্দ উৎসব করতে থাকবো, বাড়িতে চলে গেল, ঘুমিয়ে গেল, এখানে শেষ হওয়া উচিত। এই শক্তিটাকে ধরে রাখে।
স্বল্প সময়ের ব্যতিক্রমী এই সংবর্ধনা হয়তো নতুন করে ভাবতে শেখাবে লাল সবুজের প্রতিনিধিদের, যে মন্ত্রে উজ্জীবিত হয়ে পাকিস্তানের পর এবার ভারত বধের নতুন চিত্রনাট্য রচিত হবে চেন্নাই ও কানপুরের 22 গজে। এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের। এই শক্তি থেকে আহরণ করো, তোমরা যে শক্তিতে সেই আহরণ করার পদ্ধতি থেকে বার করতে পারো। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। রাজধানীর মাইডাস সেন্টারে শুরু হয়েছে দুদিনব্যাপী আনন্দ উঠান মেলা। আয়োজনে অংশ নিয়েছেন প্রায় 32 জন উদ্যোক্তা, তুলে ধরেছেন নিজেদের পণ্যের পসরা। প্রথম দিনেই বেশ সাড়া ফেলেছে এই আয়োজন। পঞ্জিকা হিসাবে চলছে শরৎ, প্রকৃতিতেও লেগেছে আমেজ। মাঠে মাঠে শুভ্র কাশফুল, সাথে দোলা দিয়ে যাচ্ছে মৃদু মধুর হাওয়া। প্রকৃতির এই মৌসুম বরণে রাজধানীর মাইডাস সেন্টারে চলছে আনন্দ উঠান মেলা, যেখানে উদ্যোক্তারা হাজির হয়েছেন তাদের দেশীয় নানা পণ্য নিয়ে। মেলায় দেখা মিলবে বিভিন্ন রং এবং বাহারি ডিজাইনের শাড়ি। মোটিভের প্রাধান্য পেয়েছে শরৎ এবং শারদীয় দুর্গাপূজা। অ্যাডিশনাল আমরা যেটা আমাদের প্রাপ্তি সেটা হচ্ছে নিউ কালেকশনগুলো আমরা সামনে থেকে দেখে পিক করতে পারি। বিজনেস থেকে গয়না নিচ্ছি আর খুদ থেকে শাড়ি। আপাতত সবকিছু দেখি কি পছন্দ হয়। দামগুলো অনেক রিজনেবলের মধ্যে, ভালো। শুধু শাড়ি নয়, হাতের কাজের পোশাক, পাটের তৈরি ব্যাগ, হ্যান্ড পেন্টিং, দেশি তৈরি গহনা স্থান পেয়েছে মাইডাসের আনন্দ উঠান মেলায়। কনভেনিয়েন্ট প্রাইসে কিভাবে আগানো যায় সেটা। ক্রেতাদের চাহিদাটাও অনেক বেশি থাকে। এখানে সবাই যারা আছেন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছে। আমাদের অনলাইনের অর্ডারটা একটা লং টার্ম পর্যন্ত এটার উপরেই বেসিস করে চলে। দিন 10-15 পর্যন্ত আমরা এই ক্রাউডটাকে আবার অনলাইনেও পাবো, সো এটা বেটার রেসপন্স পাচ্ছি। জুটের ব্যাগকে আমরা নতুন করে সামনে আনতে চেয়েছি, যাতে এই প্রজন্মের মানুষ জুটের ব্যাগের প্রতি আগ্রহী হয়। তাঁতের শাড়ি, তারপরে তাঁতের হ্যান্ডমেড প্রোডাক্ট নিয়ে কাজ করছে। সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে আসলে এগুলো বড় পরিসরে যাতে করা হয়, এটাই আমাদের কামনা। ছুটির দিনে রাজধানীতে এমন আয়োজন সাড়াও ফেলেছে বেশ। আমাদের কাস্টমারের যে সম্পর্কটা সেটা আরেকটু ডেভেলপ হবে, কাস্টমারদের একটা ভালো লাগা ক্রিয়েট হবে। আমাদের দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এটা যেন বন্ধ না হয়ে যায়, এজন্য আমরা সবাই মিলে আসলে এই আনন্দ উঠানটা আয়োজন করলাম। আর ধারাবাহিক এমন আয়োজন ক্ষুদ্র উদ্যোক্তাদের নতুন স্বপ্ন দেখাতে সাহায্য করবে বলেও আশা অংশগ্রহণকারীদের। মেলা চলবে শনিবার রাত 8টা পর্যন্ত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানে হামলার মাস পেরোলেও আতঙ্ক কাটেনি কুষ্টিয়ার মিরপুরে দারুস সালাম অনলাইন মডেল স্কুলের শিক্ষার্থীদের। ব্যাহত শিক্ষা কার্যক্রম। 5ই আগস্ট সরকার পতনের পর নিমতলা গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানটিতে হামলা চালায় দুর্বৃত্তরা। প্রধান শিক্ষকের বাড়িতেও চালানো হয় তাণ্ডব। এরপর থেকে আতঙ্কে শিক্ষক শিক্ষার্থীরা। দাবি, স্কুলের জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হামলা। আমার স্কুল ছুটি হয়েছে, স্কুল ক্লাস করছি, ক্লাস শেষ চলে গেছে। হঠাৎ করে আমি বসে আছি, দেখাচ্ছে এখানে ওই দেখতেছিলাম যে কিভাবে পদত্যাগ করে, সেই সবই দেখতেছিলাম। এই দেখার মাঝে হঠাৎ করে দেখাচ্ছে এখানে সে মারামারি হয়ে গেল। স্কুলের ফলাফল ভালো, উপজেলার পর্যায়ে হয়েছে রেজাল্ট ভালো, ওনাকে মানে দমন করতে পারছে না, এখন ধর্ম ইশারা দিয়ে হয়েছে ওটাকে আগুন দিছে। দুর্বৃত্তরা দাবি করেন যে এখানকার 7% জমি তারা পাবেন এবং এটা কোর্টে কেস করেন, কেস চলমান আছে। হবিগঞ্জে স্থানীয় দাদন ব্যবসায়ীর নানা অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বিকেলে নবীগঞ্জের মিলনগঞ্জে বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, স্থানীয় অনেকের জমিজমা দখল করেছেন দাদন ব্যবসায়ী আক্তার হোসেন রুবেল। স্থানীয় নেতাকর্মীদের প্রভাবে চাঁদাবাজি, হামলা ভাঙচুর সহ নানাভাবে অত্যাচারও করতেন তিনি। তাই তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিচার ও দখলকৃত জমি পুনরুদ্ধারের দাবি জানান বক্তারা। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।